জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য টপিক হলো ডাব্লিউবিপি মেন্স পরীক্ষায় 60+ স্কোর করার স্ট্র্যাটেজি। তো হ্যাঁ বন্ধুরা, পরীক্ষায় মেন্স পরীক্ষায় 60+ স্কোর করতে গেলে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আজ থেকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, কারণ স্ট্র্যাটেজি না থাকলে আমরা 60+ স্কোর করতে পারবো না। দেখো, টোটাল পরীক্ষা হবে 85 নাম্বারের। এবার এর মধ্যে 60+ নাম্বার আমাদের স্কোর করতে হলে আমাদের কত স্কোর করতে হবে? পার্সেন্টেজে প্রায় 75 থেকে 80% স্কোর করতে হবে। এবার যে কোনো পরীক্ষায় 80% স্কোর করতে হলে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি লাগবেই। স্ট্র্যাটেজি যদি না থাকে তাহলে আমরা পরীক্ষায় 60+ স্কোর করতে পারবো না। তো আমাদের স্ট্র্যাটেজি লাগবেই। আরেকটা কথা, এবার কিন্তু কম্পিটিশন অনেক হাই আছে, গত বছরের তুলনায় অনেক অনেক হাই আছে। আর কোশ্চেন লেভেল অনেকটা ডিফিকাল্ট হচ্ছে, গত বছরের তুলনায় অনেক অনেক ডিফিকাল্ট হয়েছে। সেই কারণে আমাদের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। স্ট্র্যাটেজি না থাকলে আমরা পরীক্ষায় ভালো স্কোর করতে পারবো না। আর আমাদের বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে আমরা 60+ স্কোর করতে পারবো না। দেখো, আজকের মোটিভেশন: একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু এটাই করতে হবে। আমাদের একটা লক্ষ্য ঠিক করতে হবে। আমরা লক্ষ্য ঠিক করে নিয়েছি, ডব্লিউপি এক্সাম এবার আমরা ক্র্যাক করবো। জব তক তোড়েঙ্গে নাই তব তক ছোড়েঙ্গে নাই। আমরা লক্ষ্য ঠিক করে নিয়েছি, এবার সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলতে হবে। অবশ্যই ফেলতে হবে, কারণ এবার কম্পিটিশন অনেক হার্ড আছে। অন্য কিছু ভাবা চলবে না। আমাদের মাথায় সবসময় যাতে ডাব্লিউবি মেন্স যাতে মাথায় সবসময় যাতে ঘোরে, এই চিন্তাটা আমাদের মাথায় যাতে থাকে। চিন্তা করো, আমাদের চিন্তা করতে হবে। রাত্রে ঘুমানোর সময় আমাদের ভাবতে হবে যে সকালে আমরা কী পড়বো, কতক্ষণ পড়বো, কীভাবে পড়বো, সব কিছু আমাদের চিন্তা করতে হবে। কোনটা আমরা পারছি, কোনটা আমাদের হচ্ছে না, সব কিছু ভাবতে হবে। আমাদের রাত্রে ঘুমানোর সময় স্ট্র্যাটেজি পড়তে কিন্তু তৈরি করতে হবে। স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও। আর আমাদের সেই লক্ষ্যকে পুরো শরীরে, রক্তনালী পুরো শরীরে ছড়িয়ে দিতে হবে। তারপরে আমরা কিন্তু 100% কি 1,00,000% আমরা এক্সাম ক্র্যাক করবই করবো ডাব্লিউপি। আর বাকি সব কিছু ভুলে যেতে হবে। হ্যাঁ, আমাদের বাকি সব কিছু ভুলতে হবে, কারণ এবার কম্পিটিশন অনেক হার্ড আছে। দেখো, 85-এর মধ্যে আমাদের 60+ নাম্বার তুলতেই হবে, কারণ সেভ স্কোর 60+। কিন্তু কারণ হলো এবার কিন্তু কম্পিটিশন অনেক হার্ড আছে। আর দেখো, 2018-19 সালের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সিতে যে 8,000 যে ভ্যাকেন্সি ছিল, 8,419, সেই ভ্যাকেন্সিতে কিন্তু মাত্র 2,000, মনে হয় 2,000 জনকে রিক্রুটমেন্ট করা হয়েছে, আর বাকিগুলো আছে তাদের রিক্রুটমেন্ট হয়নি, তারাও পরীক্ষায় বসবে। তো অবভিয়াসলি কম্পিটিশন কিন্তু বাড়বেই। আর তাছাড়া দেখো, 2019 সালে মাঠে পাস করেছিল প্রায় 25,000-এর মতো। এবার মেন্স দিয়েছিল, তারা মেন্সে এবার কত সিলেক্ট হয়েছে? টোটাল 8,419। এবার এর মধ্যে বাকি যারা সিলেক্ট হয়নি তারা তো বসে নেই, তারাও তো প্রিপারেশন করছে। সেই কারণে এবার কম্পিটিশন কিন্তু হার্ড হবে, অনেকটাই হাই যাবে। আমাদের কিন্তু সব সময় ভাবতে হবে আমাদের লক্ষ্যকে নিয়ে। লক্ষ্য থেকে একটু সরে দাঁড়ালেই শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। এবার দেখো, ডাব্লিউবি পরীক্ষায় আমাদের স্ট্র্যাটেজি দেখো, ডাব্লিউবি পরীক্ষার স্ট্র্যাটেজি পূর্বে তোমাদের বলে দিচ্ছি যে ইংলিশ গ্রামার থাকবে 25 নম্বরের। ডাব্লিউ পরীক্ষায় 4টে সেকশন থাকবে, তার মধ্যে ইংলিশ গ্রামার থাকবে 25 নম্বরের, ম্যাথ থাকবে 20 নম্বরের, আর রিজনিং থাকবে 15 নম্বরের। আর জিকে, জিএস, জিএ 25 নম্বরে। জিকে মানে জেনারেল নলেজ, আর জিএস মানে জেনারেল সায়েন্স, আর জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস মানে কারেন্ট অ্যাফেয়ার্স। এই তিনটে থেকে থাকবে 25 নম্বরের। এবার দেখো, রিজনিং 15 নম্বরের, ম্যাথ 20 নম্বর, ইংলিশ গ্রামার 25 নম্বর। তো দেখো, যাদের ম্যাথ এবং জিকে স্ট্রং আছে তাদের কিন্তু ম্যাথে 15 নম্বর তুলতেই হবে, 15 নম্বর তুলতেই হবে, যাদের ম্যাথ, রিজনিং আর জিকে স্ট্রং আছে। আর রিজনিংয়েও 15তে 15 নম্বরই তুলতে হবে, বা 14 নম্বর, 15 নম্বর তুলতেই হবে। দেখো, রিজনিংয়ে কিন্তু 15 বা 14 তুলতেই হবে আমাদের পরীক্ষাতে। আর জিকে, জিএস, জিএ এই তিনটা থেকে আমাদের এটাতে আমাদের 20 নাম্বার তুলতে হবে, ঠিক আছে? এবার দেখো, ইংলিশ গ্রামারে আমাদের 10 থেকে 12 নাম্বার তুলতেই হবে।
যাদের দেখো ম্যাথ স্ট্রং আছে, রিজনিং স্ট্রং আছে, আর জিকে জিএস জিএ স্ট্রং আছে, তাদের এইরকম স্কোর তুললে কিন্তু প্রায় 60%, 60+ স্কোর হয়ে যাবে। ইংলিশ গ্রামারে আমাদের 10 থেকে 12 নম্বর তুলতেই হবে, আর ম্যাথে 20-র মধ্যে 15 নম্বর স্কোর করতেই হবে, আর রিজনিংয়ে 15-14 বা 15 পেতে হবে, আর জিকে জিএস 25-এর মধ্যে আমাদের 20 তুলতে হবে। যাদের ইংলিশ কিন্তু উইক আছে তাদের কিন্তু অঙ্কতে 20-15-র মধ্যে 15 তুলতে হবে, রিজনিংয়ে 14-15-র মধ্যে 14-15 তুলতে হবে, আর জিকে জিএসে 25-এর মধ্যে 20। এবার ধরো যাদের হয়তো জিকে জিএস একটু উইক আছে তারা অঙ্কতে 20-20 তুলতে হবে, আর জিকে জিএসে 15 তুলতে হবে। এবার দেখো প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু স্কোর করতে হবে, আমরা কোনো সাবজেক্টকে বাদ দিতে পারবো না, ঠিক আছে। এবার দেখো যাদের ইংলিশ গ্রামার স্ট্রং আছে তারা কি করবে, ইংলিশ গ্রামারে তাদের তুলতে হবে 25-এর মধ্যে 18 থেকে 15। এবার দেখো, এবার অঙ্কতে তুলতে হবে 12 থেকে 15। এবার রিজনিংয়ে কিন্তু 14 থেকে 15 তুলতে হবে, কারণ রিজনিংয়ে সবাই স্কোর করবে, সবাই পারবে রিজনিংয়ে 15-15 তুলতে। আর জিকে জিএসে এখানে যাদের হয়তো উইক আছে তারা এখানে 10 নম্বর তুললেও হবে, ঠিক আছে। তো এই স্কোরটা যদি করতে পারো তাহলে 60+ দাঁড়াচ্ছে। যাদের ইংলিশ স্ট্রং আছে তারা এই স্ট্র্যাটেজিটা ফলো করো, আর যাদের ইংলিশ গ্রামার উইক আছে তারা এই স্ট্র্যাটেজি ফলো করলেই হবে, ঠিক আছে। এটা কিন্তু ফলো করতে হবে। এবার তোমরা নিজের মতো করে তৈরি করতে পারো, আমি তোমাদের শুধু একটা দেখালাম যে এইভাবে করে তোমাদের স্ট্র্যাটেজিটা তৈরি করতে হবে, মানে এইভাবে তোমাদের ভাবতে হবে যে আমরা কীভাবে কোন বিষয়ে কতটা তুলবো, নিজেকে যাচাই করতে হবে। এখন থেকেই প্রত্যেকদিন ভাবতে হবে এসব নিয়ে, এইসব ছাড়া আর কোনো চিন্তাভাবনা আমাদের মাথায় সাথে এইসবই চিন্তাভাবনা করে সবসময়। এবার দেখো প্রথমে আমরা জিকে জিএস জিএ নিয়ে আলোচনা করব। জিকে জিএসে কী করে 25-এর মধ্যে 20 নাম্বার ইজিলি তোলা যাবে সেই বিষয় নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। দেখো জিকে জিএস জিএতে এটাতে দেখো জিকেতে কী থাকবে, জিকেতে থাকবে হিস্ট্রি। দেখো হিস্ট্রি থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে, হিস্টোরিতে মিনিমাম জিকেতে 2টো কোশ্চেন তৈরি হবে। কিন্তু ইতিহাস থেকে ডাব্লিউ পরীক্ষায় মেন্স পরীক্ষায় 2টো কোয়েশ্চেন, তো হার্ডলি 2টো কোশ্চেন আসবে। এবার দেখো ভূগোল থেকে 3টে প্রশ্ন থাকবে, 3টে থেকে 4টে প্রশ্ন জিওগ্রাফি থেকে থাকবে। আর দেখো পোল সায়েন্স থেকেও থাকবে। পোল সায়েন্স মানে যেটা এই সংবিধান বাংলায় রেখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো জিকের মধ্যে 3টা সেকশন, জিকে, জিএস আর জিএ। জিকে দিয়ে জেনারেল নলেজ, আর জিএস দিয়ে হলো জেনারেল সায়েন্স, আর জিএ দিয়ে হলো জেনারেল অ্যাওয়ারনেস। তো দেখো জিকের মধ্যে ইতিহাস থেকে কিন্তু 2টোর বেশি প্রশ্ন থাকবে না, 2টোই প্রশ্ন থাকবে মেন্সে। 2টো থেকে হয়তো হাইয়েস্ট 3টে প্রশ্ন থাকবে, কিন্তু 2টোই প্রশ্ন থাকবে ইতিহাস থেকে। এবার দেখো ভূগোল থেকে থাকবে, জিকে থেকে 3টে থেকে 4টে প্রশ্ন। আর দেখবো সংবিধান থেকে মানে রাষ্ট্রবিজ্ঞান থেকে থাকবে 2টো থেকে 3টে প্রশ্ন। আর অর্থনীতি থেকে থাকবে ওই একটা প্রশ্ন থাকবে, মিনিমাম একটা প্রশ্ন থাকতে পারে। এবার দেখো জিএস যেটা আছে জেনারেল সায়েন্স থেকে টোটাল প্রশ্ন থাকবে মিনিমাম 7টা থেকে 9টা প্রশ্ন থাকবে মেন্সে, 7টা থেকে 9টা। এবার জিএস এর মধ্যে কী পড়ছে, জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, তারপরে ভৌতবিজ্ঞান, ফিজিক্স আর কেমিস্ট্রি থাকবে, ঠিক আছে, রাসায়নিক বিদ্যা। 3টা থেকে 7টা থেকে 9টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট টপিক যেমন জীবন বিজ্ঞানের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করবো, এই ভিডিও আলোচনা করে অনেকটা লং হয়ে যাবে। তো জিএস জেনারেল সায়েন্স থেকে 7টা থেকে 9টা প্রশ্ন থাকবে। আর জিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 4টে থেকে 5টে প্রশ্ন অবশ্যই থাকবে মেন্স পরীক্ষায়। তো দেখো আমাদের কিন্তু জিকেকেও গুরুত্ব দিতে হবে মেন্স পরীক্ষায়, আর জিএসকেও গুরুত্ব দিতে হবে, আর জিএকেও গুরুত্ব দিতে হবে।
জিকেকেও গুরুত্ব দিতে হবে, জেনারেল সায়েন্সকেও গুরুত্ব দিতে হবে, আর জেনারেল অ্যাওয়ারনেসকেও আমাদের গুরুত্ব দিতে হবে ডাব্লিউ মেন্স পরীক্ষায়। কারণ দেখো জিকে থেকে তাহলে টোটাল কতটা প্রশ্ন থাকে, 2 3 5 5 3 কত 8 1 9, মিনিমাম জিকে থেকে পরীক্ষায় 8টা থেকে 9টা প্রশ্ন থাকবে। আর জিএস থেকে থাকবে 7টা থেকে 9টা প্রশ্ন টোটাল। আর জিএ থেকে থাকবে 4টা থেকে 5টা। ঠিক আছে, টোটাল টোটাল যোগ করলে কত হচ্ছে, 8 7 15 15 5 কত 20। আর থাকবে স্ট্যাটিক জিকে। দেখো স্ট্যাটিক জিকে থেকে 4টা থেকে 5টা প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকে থাকবে। স্ট্যাটিক জিকে যেরকম ভারতের প্রথম পুরুষ মহিলা, রেখা, ইম্পর্টেন্ট সংস্থাগুলো বলতে যেরকম হু কোথায় আছে, ইউনাইটেড নেশন সম্বন্ধে, নোবেল প্রাইজ, অলিম্পিক থেকে থাকবে, পুরস্কার থেকে থাকবে, ভারতের ইম্পর্টেন্ট পুরস্কার, বিশ্বের সব থেকে ইম্পর্টেন্ট পুরস্কার, অস্কার, নোবেল, এইসব থেকে থাকবে, খেলা থেকে থাকবে। এসব স্ট্র্যাটেজিকের মধ্যে পড়লো। এখান থেকে 4টে থেকে 5টে প্রশ্ন থাকবে। টোটাল তাহলে 25 নাম্বার হয়ে গেল। তো আমাদের প্রত্যেকটা সাবজেক্ট জিকে, জিএস, জিএতে যদি আমাদের 25-এর মধ্যে 20 নাম্বার পেতে হয়, তাহলে প্রত্যেকটা সাবজেক্টকে আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। তো দেখো আমি পুরো পোস্ট মার্ক করলাম। ইতিহাসে 2 থেকে 3টে প্রশ্ন থাকবে জিকেতে, ভূগোল থেকে থাকবে 3টে থেকে 4টে, আর সংবিধান থেকে থাকবে 2 থেকে 3টে, আর অর্থনীতি মানে ইকোনমিক্স থেকে থাকবে একটা প্রশ্ন, অবশ্যই থাকবে একটা প্রশ্ন। আর জিএস জেনারেল সায়েন্স থেকে মানে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর রাসায়নিক বিদ্যা থেকে 7 থেকে 9টা প্রশ্ন থাকবে। এবার জিএসে কোন কোন ইম্পর্টেন্ট টপিক আছে সেটা নিয়ে আমি আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে এটুকুতে থাক, কারণ নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আর জিএ দেখো, জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেসে 4টে থেকে 5টে প্রশ্ন থাকবে, অবশ্যই থাকবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সব মুখস্থ করলে হবে না, আমাদের ইম্পর্টেন্ট কিছু মুখস্থ করতে হবে। সব মুখস্থ করলে না, রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কোনো লাভ হবে না, আরও উল্টো সময় নষ্ট হবে। আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করতে হবে। যেরকম জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইম্পর্টেন্ট টপিক হলো যেমন খেলা, তারপরে ন্যাশনাল কী কী ইভেন্ট ঘটছে, রাজ্যের ইম্পর্টেন্ট প্রকল্প, সেন্ট্রালের ইম্পর্টেন্ট প্রকল্প, এগুলো আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে। ওই রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে শুধু সময় নষ্ট করে কোনো লাভ হবে না। আমাদের হাতে কিন্তু সময় কম, আমাদের রেগুলার 8 ঘন্টা পড়তেই হবে, রেগুলার 8 ঘন্টা পড়তে হবে। যদি আমরা সিলেক্ট হতে মানে আমাদের যদি ইচ্ছা থাকে সিলেক্ট হওয়ার, তাহলে আমাদের রেগুলার 8 ঘন্টা পড়তেই হবে। 8 ঘন্টার কম পড়লেই ভেবে নিতে হবে আমাদের ক্ষতি হচ্ছে। সেলফ স্টাডি 8 ঘন্টা করতে হবে, টিউশন না, কোচিং বাদ দিয়ে নিজে থেকে সেলফ স্টাডি 8 ঘন্টা রেগুলার করতে হবে। একটা সিট কনফার্ম করতে চাইলে আমাদের সেলফ স্টাডি রেগুলার 8 ঘন্টা করতে হবে, এটা কিন্তু সব থেকে মাথায় রাখতে হবে। এবার দেখো, এবার আমরা নেক্সট পার্টে যাব, ইংলিশ। দেখো ইংলিশে 2টো সেকশন, গ্রামার থাকবে আর ভোকাবুলারি। দেখো ভোকাবুলারি থেকে 12 নম্বরের প্রশ্ন থাকবে ভোকাবুলারি, আর গ্রামার থেকে থাকবে 13 নম্বরের প্রশ্ন, টোটাল 25 হয়ে গেল। এবারে গ্রামারের মধ্যে ইম্পর্টেন্ট কী কী পড়লো, দেখো ভয়েস চেঞ্জ থেকে থাকবে 2টো প্রশ্ন, নেরেশন চেঞ্জ মানে ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ থেকে থাকবে নেরেশন থেকে থাকবে 2টো প্রশ্ন। এবার থাকবে আর্টিকেল থেকে থাকবে কটা প্রশ্ন, আর্টিকেল থেকে থাকবে মিনিমাম একটা প্রশ্ন। প্রিপোজিশন থেকে থাকবে 2টো থেকে 3টে প্রশ্ন। আর থাকবে ইউরো কারেকশন থেকে থাকবে 3 থেকে 4টে প্রশ্ন। হয়ে গেল। ভয়েস থেকে 2টো, নেরেশন থেকে 2টো, আর্টিকেল থেকে একটা, আর প্রিপোজিশন 2 থেকে 3টে, আর ইউরো কারেকশন থেকে 3টে থেকে 4টে প্রশ্ন অবশ্যই থাকবে। এবার ইউরো কারেকশন কার ওপরে হয়, মানে সবগুলো গ্রামার ভালো করে আমাদের পড়তে হবে। ইউরো কারেকশন সব কিছুর ওপরে হয়, টেন্স, নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, আর্টিকেল সব কিছুর ওপরেই থাকে, ভার্ব, সাবজেক্ট, এগ্রিমেন্ট এগুলো থেকেও থাকে। এবার দেখো পরীক্ষায় কিন্তু প্রোভার্বও থাকে অনেক সময়। প্রোভার্ব প্রত্যেকবার আসে না, তবে 2019 সালে মেন্স পরীক্ষায় প্রোভার্ব এসেছিল। তো প্রোভার্বটা ভোকাবুলারির মধ্যেই ধরে নেওয়া হচ্ছে অনেক সময়। তো প্রোভার্বটাও ইম্পর্টেন্ট হলো, প্রোভার্বটাও তোমাদের দেখতে হবে। তো মেন টপিক যে এখান থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন থাকেই, ঠিক আছে। ভয়েস চেঞ্জ থেকে 2টো থাকবে, নেরেশন থেকে 2টো থাকবেই, আর্টিকেল থেকে একটা থাকবে, প্রিপোজিশন থেকে 2টো থেকে 3টে থাকবে, আর ইউরো কারেকশন থেকে 3 থেকে 4টে থাকবে। টোটাল যোগ করলে কত হচ্ছে, 5 7 আর 4 কত 11 নম্বর হয়ে যাচ্ছে। আর 2 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার ভোকাবুলারি থেকে 12 নম্বরে কী কী থাকবে, দেখো ইংলিশ গ্রামার কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে কিন্তু,
ঠিক আছে, ইংলিশ গ্রামার এবার বাদ দিলে চলবে না, ইংলিশ গ্রামার কারণ কম্পিটিশন অনেক হাই আছে, কোনো সাবজেক্ট বাদ দিলে হবে না। এবার দেখো ভোকালের মধ্যে সিওনিম থেকে থাকবে মিনিমাম 3টে থেকে 4টে প্রশ্ন থাকবে সিনোনিম থেকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে থাকবে, ওয়ান ওয়ার্ড থেকে থাকবে 2 থেকে 3টে প্রশ্ন। ইডিয়ামস আর ফ্রেজ থেকে থাকবে 2 থেকে 3টে প্রশ্ন। আর অ্যান্টোনিমস থেকে থাকবে মিনিমাম 2 থেকে 3টে প্রশ্ন। আর কারেকশন মানে এই যেটা থাকে যে কারেকশনগুলো থাকে যে মানে বানান শুদ্ধ করা, ঠিক আছে, স্পেলিং টেস্ট, স্পেলিং ইয়েরো থেকে থাকবে মিনিমাম। 2019 সালে 5টা প্রশ্ন ছিল, তো মিনিমাম 3টা থেকে 5টা প্রশ্ন স্পেলিং টেস্ট থেকে থাকবেই, স্পেলিং থেকে। তাহলে সিনোনিম থেকে 3 থেকে 4টে প্রশ্ন, ওয়ান ওয়ার্ড থেকে 2 থেকে 3টে প্রশ্ন, ইডিয়ামস থেকে 2 থেকে 3টে প্রশ্ন, আর অ্যান্টোনিমস থেকে 2 থেকে 3টে প্রশ্ন, আর স্পেলিং টেস্ট থেকে 3 থেকে 5টে প্রশ্ন অবশ্যই থাকবে। এবার বাকি থাকলো সিনোনিম হয়ে গেলো, ওয়ান ওয়ার্ড হয়ে গেলো, ইডিয়ামস হয়ে গেলো, ইডিয়াম ফ্রেজ হয়ে গেলো, অ্যান্টোনিমস হয়ে গেলো, স্পেলিং টেস্ট হয়ে গেলো। এবার এই টপিকগুলো আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে ইংলিশে আমি পুরো বললাম কোন টপিক থেকে কী কী থাকবে। দেখো এবার যারা পরীক্ষায় 10 নম্বর টার্গেট 10 থেকে 12 নম্বর করছো ইংলিশকে, মানে ইংলিশ উইক হয়, তাদের তো 10 থেকে 12 নম্বর তুলতে হবে পরীক্ষায়। তো তারা টার্গেট করো ভয়েস চেঞ্জ, কারণ ভয়েস চেঞ্জ প্রচুর সহজ, ন্যারেশনে প্রচুর সহজ, আর্টিকেলে প্রচুর সহজ, আর প্রিপোজিশনে মুখস্থ করতে হবে। দেখো ইংলিশে 10 নম্বর তোলা মানে 10 থেকে 12 নম্বর পাওয়া কিন্তু খুবই সহজ, কারণ ইংলিশ গ্রামারটাই পুরো মুখস্থর উপরে নির্ভর আছে। দেখো ভোকাবুলারি 12 নম্বরে থাকবে, এই 12 নম্বরের মধ্যে সবটাই তো মুখস্থই করতে হবে 12 নম্বর। তো এবার 12-র মধ্যে তোমাদের এখানে 5 তুলতেই হবে, আর এখানে গ্রামারের মধ্যে 7 তুলতে হবে, তো 7 5 12 হয়ে গেল ইজিলি 12 নম্বর তোলা। আর যারা ইংলিশ গ্রামার স্ট্রং আছে তারা তো এখানে ইজিলি 25-এর মধ্যে 20 নম্বর তুলতেই পারবে। হয়ে গেল এটা ইংলিশের আমার স্ট্র্যাটেজি। তো ইংলিশ আমাদের এভাবে পড়তে, আর রেগুলার ইংলিশ গ্রামার আমাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় দিতে হবে ইংলিশ গ্রামারকে। যারা ইংলিশ গ্রামারে 20 নম্বর তুলতে চাইছো তাদের রেগুলার 2 থেকে 3 ঘন্টা সময় ইংলিশ গ্রামারে দিতেই হবে। আর দেখো এই জিকে জিএসে এটাতেও কিন্তু আমাদের রেগুলার 2 থেকে 3 ঘন্টা দিতেই হবে আমাদের, রেগুলার জিকে জিএসে রেগুলার দিতে হবে, আর ইংলিশ গ্রামারে তো 3 ঘন্টা দিতেই হবে। এবার আসলে ম্যাথ। দেখো ম্যাথের মধ্যে আমাদের পাটিগণিত ভালো করে সলভ করতে হবে, ঠিক আছে, আর্থমেটিকে থাকে। দেখো আর্থমেটিক যেটা আছে এখান থেকে কিন্তু ডব্লিউবি পরীক্ষায় মিনিমাম 13 থেকে 15টা প্রশ্ন এই আর্থমেটিক থেকেই থাকবে। এবার দেখো অ্যাডভান্স ম্যাথ, অ্যাডভান্স মানে হলো যেরকম মেনসুরেশন থেকে 2টো প্রশ্ন অবশ্যই থাকবে। এবার মেনসুরেশন মানে পরিমিত, আর জিওমেট্রি মানে জ্যামিতি থেকে থাকবে, জিওমেট্রি থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই থাকবে। আর থাকবে ট্রিগনোমেট্রি থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই থাকবে। তাহলে আর্থমেটিক থেকে থাকবে 13 থেকে 15টা প্রশ্ন। আর আরেকটা থাকলো অ্যাডভান্স ম্যাথের মধ্যে, সেটা হলো অ্যালজেব্রা বা সিম্পলিফিকেশন থেকে কিন্তু 2টো প্রশ্ন অবশ্যই থাকবে। তো ম্যাথ আমাদের ভালো করে করতে হবে সলভ, কারণ এবার পরীক্ষায় 15 নম্বর তুলতে গেলে দেখো এবার কিন্তু 2021 সালে যে প্রিলি পরীক্ষা হলো ডব্লিউবি, সেই পরীক্ষায় ম্যাথের কোশ্চেন কিন্তু অনেকটাই হার্ড ছিল। ম্যাক্সিমাম স্টুডেন্ট 25টা প্রশ্নের মধ্যে হয় 13 থেকে 15টায় প্রশ্ন পেরেছে, ঠিক আছে। আমার যেগুলো স্টুডেন্টগুলো আছে তাদের সবাইকে দেখেছি, সবার ওপর মানে পোল করে দেখেছি, সবাই 13 থেকে 15টায় প্রশ্ন পেরেছে, কেউ এর বেশি পারেনি, কারণ কোয়েশ্চেনটা অনেকটাই হার্ড ছিল। যারা 25 পাওয়ার যোগ্যতা ছিল তারা কিন্তু ওই 12-13তেই থেকে গেছে, কারণ কোয়েশ্চেন অনেক হার্ড হয়েছে আর কোয়েশ্চেন প্যাটার্ন পুরো চেঞ্জ। সেই কারণে আমাদের ম্যাথকে কিন্তু সময় দিতে হবে। রেগুলার আমাদের অঙ্ক কিন্তু 3 ঘন্টা করতে হবে, 2 থেকে 3 ঘন্টা করতেই হবে, রেগুলার করতে হবে, রেগুলার। আর আমাদের কনসেপ্টের উপরে বেশি করে জোর দিতে হবে। ওই অঙ্ক পারলাম, অঙ্ক 10 সেকেন্ডের মধ্যে সলভ করলাম, ট্রিকের পিছনে দৌড়ে কোনো লাভ হবে না, কারণ ট্রিক কোনো হেল্প করবে না পরীক্ষায়। এটুকু বললাম, তুমি যদি কনসেপ্ট না জানো তাহলে ট্রিক নিয়ে কোনো লাভ হবে না, কারণ পরীক্ষার উপরে তুমি ট্রিক সব ভুলে যাবে। আমি বারবার এটার উপরে জোর দিচ্ছি, তোমরা কিন্তু কনসেপ্টকে ইমপ্রুভ করো।
কনসেপ্টের উপরে জোর দাও, কারণ কনসেপ্ট যদি না জানা থাকে তাহলে ট্রিক নিয়ে কোনো লাভ হবে না, 10 সেকেন্ডে প্রশ্ন সলভ করে কোনো লাভ হবে না। কারণ আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ ডাব্লিউপি পিএলি পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো কিন্তু অনেকটা কনসেপ্টের উপরে নির্ভর ছিল। যাদের কনসেপ্ট স্ট্রং ছিল তারা প্রত্যেকটি প্রশ্ন সলভ করতে পারে, যাদের কনসেপ্ট স্ট্রং ছিল না তারা পারেনি। সেই কারণে আমি বারবার বলছি কনসেপ্টের উপরে জোর দাও, ট্রিক নিজে মনেই হয়ে যাবে, ঠিক আছে। কনসেপ্ট তোমার যত ক্লিয়ার থাকবে তুমি নিজে থেকে ট্রিক তৈরি করতে পারবে ইজিলি। তো কনসেপ্টকে ইমপ্রুভ করো। আর আর্থমেটিকের মধ্যে তোমাদের যে টপিকগুলো করতে বলো বেশি করে আমি, সেই টপিকের মধ্যে হলো দেখো পাটিগণিত। আর্থমেটিকের মধ্যে তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, এই টপিক থেকে কিন্তু 3 থেকে 4টে প্রশ্ন অবশ্যই থাকবে। আর পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ থেকে থাকবে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন। তো প্রফিট লস আর পার্সেন্টেজ সেম টপিক, দুটো টপিক একই, প্রায় সেম টপিক। তো এই দুটো টপিক তোমাদের ভালো করে করতে হবে। তারপরে করতে হবে মিশ্রণ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দিয়েছিল এবার পিলি পরীক্ষায়। তো মিক্সার অ্যান্ড এলিগেশন, মিশ্রণ আমাদের ভালো করে করতে হবে। মিশ্রণ আমাদের ভালো করে করতে হবে। মিশ্রণ থেকে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন অবশ্যই থাকছে। এবার দেখো রেশিও, ঠিক আছে, অনুপাত সমানুপাত থেকেও কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন অবশ্যই থাকবে। গড় থেকে কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় 3টে থেকে 4টে প্রশ্ন থাকছে, গড়ও ভালো করে করতে হবে আমাদের। আর সঙ্গে করতে হবে সময় কার্য। দেখো সময় কার্য থেকে কিন্তু 2টো প্রশ্ন থাকবে, অবশ্যই থাকবে সময় কার্য করলে আমাদের নলকূপের অঙ্কটা ইজিলি হয়ে যাবে। আর সময় ও দূরত্ব এই টপিকটাও আমাদের ভালো করে করতে হবে, কারণ এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন থাকবে। আর সময় দূরত্বের মধ্যে কী বললো, ট্রেন, নৌকা আর ট্রেন কিন্তু এই সময় দূরত্বের মধ্যেই পড়ে গেল। তো আমাদের এই টপিকগুলো ভালো করে করতে হবে। আর সঙ্গে লসাগু ও গোসাগু আমাদের ভালো করে করতে, এটা আমাদের এই টপিকগুলো আমাদের ভালো করে করতে হবে, ঠিক আছে। আর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এই টপিকগুলো বেশি বেশি করে করতে হবে। আর রেগুলার 3 ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ম্যাথ কিছুই না, শুধু প্র্যাকটিসের উপর নির্ভর। যে যত প্র্যাকটিস করবে তার তত ম্যাথ ইমপ্রুভ হবে। প্র্যাকটিস না করলে কিছুই হবে না। আর কনসেপ্ট বেশি করে ক্লিয়ার করো আর প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার মধ্যে সময় কিন্তু 60 মিনিট। এই 60 মিনিটে 60+ স্কোর করা কিন্তু অনেকটাই কঠিন। 60 মিনিট মাত্র সময়, তাহলে অঙ্ক আমাদের 20টা অঙ্ক, আমাদের 20টার মধ্যে 15টা অঙ্ক করতে আমাদের কিন্তু পরীক্ষাতে মিনিমাম 20 মিনিটের মধ্যে সলভ করতে হবে 15টা অঙ্ক। আর 15টা অঙ্ক 20 মিনিটের মধ্যে সলভ করতে হলে আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, রেগুলার পড়তে হবে। এবার নেক্সট পার্ট হলো রিজনিং। দেখো রিজনিংয়ে কিছু বলার নেই, রিজনিংয়ে আমাদের 15-র মধ্যে 14 থেকে 15 নম্বর তুলতে হবে। এবার রিজনিংয়ে যে টপিকগুলো তোমাদের করতে হবে সেটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট যে টপিক আছে, এই টপিকটা কিন্তু তোমরা ভালো করে ক্লিয়ার করবে, কারণ এই টপিক থেকে প্রশ্ন এখন প্রচুর দিয়েছিল এবার। সিটিং অ্যারেঞ্জমেন্ট এই টপিকটা তোমরা ভালো করে করবে, ঠিক আছে। এই টপিকটা নতুন টপিক এবার থেকে প্রশ্ন দিচ্ছে 2019 থেকে। তো এই টপিকে তোমরা ভালো করে করবে। আর রিজনিং তো সবাই মানে রিজনিং পুরো সহজ, কারণ ম্যাথ করলে রিজনিং এরকমই পারবে। তো রিজনিংয়ে আমাদের 15 টার্গেট থাকতে হবে তোলার জন্য। আর রিজনিংয়ে কেউ সহজভাবে নেবে না, রিজনিং কিন্তু আমাদের রিজনিংও প্র্যাকটিস করতে হবে। রিজনিং রেগুলার 1 ঘন্টা প্র্যাকটিস আমাদের করতেই হবে, নাহলে পরীক্ষায় কিন্তু সময়ের মধ্যে আমরা রিজনিং করতে পারবো না। কারণ রিজনিং প্র্যাকটিস না করলে, রিজনিং তো আমরা পারবো কিন্তু সময়ের মধ্যে করাটা সবথেকে কঠিন ব্যাপার, ঠিক আছে। সময়ের মধ্যে করতেই হবে আমাদের, সময়ের মধ্যে করাটা কিন্তু অনেকটাই কঠিন। তো বন্ধুরা, এটাই আমাদের স্ট্র্যাটেজি। এবার দেখো এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা নিয়ে আমাদের ভাবতে হবে আমরা কী করে স্কোর করবো 60+। আর আমাদের টার্গেট কিন্তু দেখো 60 নম্বর, আমি এই কারণে বলছি 60+, কারণ 60+ তুমি যদি স্কোর করে নাও মেন্সে, তাহলে কী হবে, তুমি সেফ স্কোরে থাকবে, সেফ জায়গায় থাকবে, তোমাকে টেনশন হবে না যে আমি ফেল করবো কি পাস করবো, কারণ 60+ স্কোর করলে তুমি অনেকটাই সেফ জায়গায় থাকবে, ঠিক আছে। আর দেখো কোশ্চেনের উপরে নির্ভর করছে, এবার কোশ্চেন হার্ড হোক বা কঠিন হোক, সহজ হোক বা হার্ড হোক, আমাদের 60+ স্কোর করতে হবে, এটা আমাদের টার্গেট আজকে থেকে। আর আমাদের থিম হলো প্রতিদিন পড়বো, ডাব্লিউ পরীক্ষায় মেন্স পরীক্ষা ক্র্যাক করবো। প্রতিদিন 8 ঘন্টা পড়বো, ডাব্লিউ মেন্স পরীক্ষা ক্র্যাক করবো। জব তক তোড়েঙ্গে নাই তব তক ছোড়েঙ্গে নাই, এটাই আমাদের থিম। আর দেখো এটা আমার টেলিগ্রাম গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ, তোমরা জয়েন হতে পারো, স্টাডি উইথ টোটন।
টেলিগ্রামে গিয়ে সার্চ করলে পাবে। আর যদি কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফেসবুকে SMS করতে পারো। ফেসবুকে আমার আইডি হলো টোটন মণ্ডল, এই নামে সার্চ করলে আমার আইডি পেয়ে যাবে টোটন মণ্ডল, ঠিক আছে। কারো যদি কোনো সমস্যা থাকে আর কমেন্ট করে জানাও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।